আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি? সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত। কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সময় নিয়েও বিভাজন শুরু করি, তাহলে এইভাবে সুযোগ নেবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র, সেটি চালিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিসগুলো তো দলীয় অফিস ছিল না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল। কিভাবে? রেফারেন্সের ভিত্তিতে, স্বজনপ্রীতির ভিত্তিতে, ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে, ওই গোপালগঞ্জ ইজমের ভিত্তিতে, গণভবন ইজমের ভিত্তিতে। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে। এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না, এগুলো দেখানো, সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন। আমরা দেখেছি 4ই আগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায়, সচিবালয়ের সামনে বলেন, পল্টনে বলেন, প্রেস ক্লাবের সামনে বলেন, বিভিন্ন জায়গায় কিছু তথাকথিত আমলা নামক দাস, শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। তারা এখনো সচিবালয় অফিস করে। তো তারা যখন 4 আগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে, আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। এখানে হয় সাদা না হয় কালো, মধ্যবর্তী কোনো জায়গা নেই। যারা বিগত 16 বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের উপর জুলুম করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, তাদেরকে যদি আপনি একটি চেয়ারে বসিয়ে রাখেন, ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি, ওই রেসপন্সিবিলিটির সাথে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পৃক্ত, সেটা তো কোনোদিন সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয়। এবং ওই চেয়ারগুলোকে ব্যবহার করে দেশের সচিবালয়ের ভিতরে থেকে শুরু করে পুরো দেশে বিভিন্ন বিশৃঙ্খলা এখনো হচ্ছে, অপকর্ম হচ্ছে, এখনো বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। কার দলীয় এজেন্ডা এটা ফ্যাক্ট না, কিন্তু এটা হবে কেন এটা ফ্যাক্ট। এত বড় অভ্যুত্থানের পরে তো এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কথা ছিল জনগণের, রাষ্ট্রের। সেখানে এখনো কেন নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের এজেন্ডা সার্ভ হবে? আমরা এই জিনিসটিকে স্পেসিফিক করে আমরা আমাদের মধ্যে বিভাজন ক্রিয়েট করছি। স্পেসিফিক করার প্রয়োজন নেই, যে কোনো দল হতে পারে, কিন্তু এটা যদি হয় এটা সামগ্রিকভাবে এই দেশের মানুষের এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এবং আমরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্মের হাত ধরে এই নতুন বিপ্লব সাধিত হয়েছে এই দেশে, সেটা যেন আমরা আমাদের রক্তে, আমাদের ধমনীতে ধারণ করি এবং সেটাকে ধারণ করে যেন আমরা আমাদের কাজগুলো করি। আমাদের যেন এই সৎ সাহস থাকে, ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ। ঠাকুরগাঁর কেউ যদি এই অভ্যুত্থানকে অ্যাবিউজ করে, পুঁজি করে, মামলা বাণিজ্য করে, মানুষকে জিম্মি করে, আবার হয়রানি করে, মামলা করে, কোর্টের চক্কর কাটায়, সে যে হোক না কেন আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আবার এখানে যে কোনো দলেরই হোক না কেন, কেউ যদি
সকল অপকর্মের বিরুদ্ধে একাই ফাইট করে আমরা তার সাথে গিয়ে দাঁড়িয়ে যাব। আমরা জানি এই ঠাকুরগাঁয় মামলা বাণিজ্য হচ্ছে, মামলার নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। অলরেডি ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয়, সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্স করা হয়। এগুলো যদি চলে, এগুলোর জন্য তো এই নতুন করে এত মানুষ জীবন দেয়নি, রক্ত দেয়নি। আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়াগুলো ধারণ করবে, আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব। আমরা যদি একা ছেড়ে দিই, আমরা একা হয়ে যাব, ভালো মানুষগুলো একা হয়ে যাবে। এটা যদি হয় আবার আমরা দাস হয়ে যাব, না হয় আমরা দালাল হব, না হয় নিষ্ক্রিয় দর্শক হব। এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুণ পরিণতির দিকে যায়, তাহলে আগামীর বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য কেউ রাস্তায় নামবে না। আমরা জাস্ট আপনাদেরকে এইটুকু অনুরোধ করি, সত্যটা প্রকাশ করতে হবে। একসাথে দরকার হলে ফাইট করব, কেউ যদি আমাদের বিরুদ্ধে লাগে, যা ভোগ করার, যা স্ট্রাগল করার একসাথে করব। আমরা আপনাদের সাথে আছি, শুধু আমাদেরকে দয়া করে জানাবেন। কিন্তু ঠাকুরগাঁয় আমরা তো দেখেছি, ওই অগাস্টের ৩-৪ তারিখে ঠাকুরগাঁর মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছে। সেই ঠাকুরগাঁয় যদি এখন এইরকম চাঁদাবাজি, মামলাবাজি, বাণিজ্য এরকম করে চলতে থাকে, তাহলে এটা তো মানে মনে হয়েছে যে অভ্যুত্থানটাকে জাস্ট এখানে পুঁজি করে টিস্যুর মতো ব্যবহার করা হয়েছে। এত ছাত্র যে জীবনের রিস্ক নিয়ে নামলো, এই জেলা স্কুলের, এই গার্লস স্কুলের, কলেজের এত স্টুডেন্ট যে নামলো, তাদের যে ইমোশন, এটাকে নিয়ে খেলা হচ্ছে এখন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এখানেও শ্রদ্ধেয় রাজনীতিবিদ আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। কিন্তু কেউ যদি কাউকে ব্যবহার করে, কারণ নাম ভাঙিয়ে যে কোনো অপকর্মের সাথে জড়িত হয় এবং সেটা যদি প্রতিহত না হয়, আমরা তাকেও দায়ী করব। তো আমাদের ওই গার্ডস থাকতে হবে, যেই গার্ডস, যেই সাহস আমরা ওই 3 তারিখে 4 তারিখে দেখিয়েছি। আমরা এটা নিয়ে আগামীর বাংলাদেশে এগিয়ে যাব। অভ্যুত্থানের পূর্ববর্তী সময় ঠাকুরগাঁর ইয়াং জেনারেশনের যে ভূমিকা ছিল, আমরা বিশ্বাস করি আগামীতেও থাকবে। কেবলমাত্র শুরু, পথ চলা অনেক দীর্ঘ। আমরা বিশ্বাস করি এই পথ চলা আমরা একসাথে থাকব। আর আমরা যদি সত্যের পথে, ন্যায়ের পথে একসাথে থাকি, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এটা অভ্যুত্থানের পরবর্তী 2 বছরও না, আমরা যদি দেখি 1 বছর 9-10 মাসের মতো সময়। অভ্যুত্থান যখন শেষ হয়েছে, তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা কল্পনাই করে নাই যে 2 বছরের মধ্যে আবার আরেকটা ইলেকশন হবে। তারা হয়তো একটু বেশি সময় ভেবেছিল। ইভেন তখন যদি বলা হতো যে অন্তর্বর্তীকালীন সরকার 2 বছর সময় নেবে, বাংলাদেশের রাজনৈতিক দল তো দূরের কথা, সিঙ্গেল কোন একজন মানুষ এটাতে দ্বিমত করতো না। তাহলে অল্প কিছুদিন যেতে না যেতে আমরা যদি এতটাই ক্ষমতার দিকে তাকিয়ে থাকি, এখানে তো আমরা কখনোই বলছি না যে এটা দীর্ঘমেয়াদী করতে হবে, কিন্তু আমাদের ওইটুকু সহনশীল মানসিকতা এবং সহযোগিতাও থাকা দরকার, যেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই রক্ত এবং জীবনগুলোর উপর দাঁড়িয়ে যে সরকারটি এসেছে, তারা যেন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে। এটা আমাদের সকলের প্রত্যাশা। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের জায়গা থেকে স্পষ্ট যে মেসেজ এসেছে, 26শে জুনের মধ্যবর্তী সময়ে হবে 1 বছর 9-10 মাসের একটি অন্তর্বর্তীকালীন সরকার, এটি খুবই যৌক্তিক সময়। এবং আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত পার্থক্য, এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে। আম্মা মারা গিয়েছে, ওনার জানাজা হবে, এই কারণে সে আপাতত সাংবাদিকদের বক্তব্যটা দিয়ে দিচ্ছে। পরে আপনাদের সামনে দাঁড়ায় আছে, সে কেক দিতেছে, কিন্তু কেউ কিন্তু যা ওই হুমড়ি হয়ে পড়তেছে, তার জায়গায় ঘাটতি নাই। কিন্তু এই যে নেতার পিছিয়ে পিছিয়ে যে দৌড় দেওয়ার একটা প্রবণতা, ছবি তোলা যায়, ভাইয়ের ছবি, ছাত্র ভাইয়েরা ছবি তোলায় ব্যস্ত। মানে সার্জিস ভাই অবশ্যই তিনি আমাদের মোটামুটি নেতৃত্ব পর্যায়ে ছিলাম। এরপরে তো অনেক জায়গায় ঘোরালো। আজকেও দেখেন, আজকে রাতে যেটা ঘটছে সচিবালয়ে, এটা কেন ঘটছে?
এর কারণ এটা অবশ্যই ঠিক আছে, এটা দরকার, আমাদের এটা শক্তি দরকার, রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, কিন্তু আমরা দেখছি যে খুনিদের বিচার এরপরে ছিল আমাদের কি সংস্কার করতে হবে, দেন হচ্ছে নির্বাচন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে কমিটি গঠন হওয়ার পর থেকেই সরকারের উপর আসলে আমাদের দাবি ছিল কয়টা। আমি আসছিলাম মূলত একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে এই যে জাতীয় নাগরিক কমিটি, অবস্থানে আছে, একটু সময় নিয়ে একটু কষ্ট করে একটু আমাদেরকে সহযোগিতা